অনেকেই বলেন যে কিভাবে নিবন্ধন প্রিপারেশন শুরু করব। নিবন্ধন প্রিপারেশন শুরু করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। আপনারা যারা 19তম নিবন্ধন দিতে যাচ্ছেন আইসিটি সহকারী শিক্ষক পদে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটা। তো বিগত বছরের রিটেন প্রশ্ন আমরা অ্যানালাইসিস ধারাবাহিকভাবে করতেছি। আজকে আমরা দেখব যে হচ্ছে 18তম নিবন্ধনের সহকারী শিক্ষক পদে যে প্রশ্ন ছিল সেটার হচ্ছে অ্যানালাইসিস, অর্থাৎ এখানে কীরকম প্রশ্ন হয়, কঠিন না সহজ, এগুলো আসলে উত্তর কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো যারা নিবন্ধন 19তম দিতে চান রিটেন, তারা মাস্ট এই ভিডিওটা দেখবেন। তো আসেন আমাদের এখানে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে 18তম নিবন্ধন পরীক্ষা 2024 সালে যেটা হয়েছিল সেইটার প্রশ্ন এখানে দেওয়া আছে। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি, বিষয় করে হচ্ছে 313, মার্ক 100। এখানে কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এটা কিন্তু 17তম পর্যন্ত এই নিয়ম ছিল না, 17তম কিন্তু অল্টারনেটিভ ছিল, ক বিভাগ খ বিভাগ থেকে ছিল। ক বিভাগে দুইটা সেট হচ্ছে 1 নম্বরে 2টা থাকতো, অথবা যে কোনো একটা আনসার করা লাগতো। এরকম খ বিভাগ থেকে যে কোনো 5টা আনসার করা লাগতো, অর্থাৎ টোটাল 100 মার্কের প্রশ্ন এইভাবে মূলত হইতো। কিন্তু এইখানে এইবার কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে। এইবার কিন্তু কোনো অল্টারনেটিভ ছিল না, সবগুলো প্রশ্নের উত্তরই দিতে হবে। তো চলুন আমরা ওখানে দেখি যে প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল। এখানে ছিল যে কম্পিউটারের বেসিক, কম্পিউটারের হচ্ছে প্রজন্ম বলতে কি বোঝায়, কম্পিউটার বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করো। দেখেন এখানে মার্ক কিন্তু 10। তো এই ধরনের প্রশ্নে আসলে 10 মার্ক পাওয়া কিন্তু খুবই কঠিন, যেহেতু এটা থিওরিটিক্যাল প্রশ্ন। এইখানে এই প্রশ্নটা আপনি যদি বলেন যে কম্পিউটারের যে ক্রমবিকাশ সেইটা যে পর্যায়ক্রমে হয়েছে সেটা বিভিন্ন সালে দেখানোর যে পদ্ধতি, সেইটা মূলত আমরা বলি কম্পিউটার প্রজন্ম। তো কম্পিউটার প্রজন্ম আমরা জানি যে 5টা প্রজন্ম আছে। 5টা প্রজন্মে আপনি যেভাবে লিখবেন, যেমন উত্তর লিখতে পারেন প্রথম প্রজন্ম, প্রথম প্রজন্ম, ওকে। এরপরে এইটা একটা টান দিলেন, এখন 1 নাম্বার লিখলেন যে 1 নাম্বার এই প্রজন্মের কম্পিউটারে যে জিনিসটা মানে ব্যবহার করা হয়তো সেটা কি, ভ্যাকুয়াম টিউব। দ্বিতীয় নাম্বারে আপনি লিখবেন যে এটার সাইজে বড় ছিল, সাইজ নিয়ে লিখবেন। 3 নাম্বার লিখবেন যে স্লো ছিল, হ্যাঁ স্লো ছিল। তারপরে 4 নাম্বারে লিখবেন যে এখানে আসলে মেমোরি হিসেবে মেমোরি হচ্ছে খুবই কম ছিল, খুবই কম ছিল। 5 নাম্বারে হচ্ছে আমি উদাহরণ দিবেন যে এই প্রজন্মে একটা কম্পিউটার হচ্ছে আপনার হচ্ছে অমুক, মানে একটা কম্পিউটার আপনি দিয়ে দিলেন। তো এইটা হচ্ছে মূলত এইভাবে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। এরপর দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম মতো আপনার হচ্ছে আনসার দিতে হবে। এরপর দেখেন 2 নম্বরে যে প্রশ্ন ছিল যে কম্পিউটার স্মৃতি বলতে কি বোঝায়, কম্পিউটার স্মৃতি শ্রেণীবিন্যাস আলোচনা করা, মানে সেই যে কম্পিউটার মেমোরি, হ্যাঁ। তো প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। এরপরে প্রাইমারি মেমোরির মধ্যে কি কি ভাগ আছে, সেকেন্ডারি মেমোরির কি কি ভাগ আছে। প্রাইমারির মধ্যে যেমন র্যাম রোম ভাগ আছে। সেকেন্ডারি মেমোরির মধ্যে আমরা জানি যে আপনাদের হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক আছে, অপটিক্যাল ডিস্ক আছে। এই যে ভাগগুলো আছে এই ভাগগুলো দেখাবেন, প্রত্যেকটার ছোট করে লিখবেন, কাজ লিখবেন যে এটা আসলে কতটা ফাস্ট, দাম কীরকম সেই বিষয়ে একটু লিখবেন। এইগুলো লিখে দিলে মোটামুটি আপনার হচ্ছে এখানে এটা মার্ক হচ্ছে ছিল আমাদের 10 মার্ক, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু হুবহু আমাদের আইসিটি উইজার্ড বই O1 যেটা আছে সেই বই 1 থেকে কিন্তু হুবহু এই প্রশ্ন কমন পড়ছে, ঠিক আছে। আমরা যে লিখে রাখছি অধ্যায় ক প্রশ্ন 9, হ্যাঁ অধ্যায় ক প্রশ্ন নম্বর 25, আমরা একবারে এখানে প্রশ্ন দিয়ে দিছি। এরপরে যদি দেখেন ALU কি, এটাও কিন্তু কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে, যে ALU কি, ALU হচ্ছে এর কর্মপদ্ধতি চিত্র সহ বর্ণনা করে। এখানে কিন্তু চিত্র দিছে, মাস্ট বি চিত্র দিতে হবে। এবং এইখানে সবচেয়ে বড় সুবিধা কি, যে চিত্র দিলে মার্ক পাওয়াটা কিন্তু ক্যারি করাটা সহজ হয়, ঠিক আছে। হচ্ছে এটার কার্যপ্রণালী ডিটেলস লিখে দিবেন, যেখানে যে পার্ট আছে 3টা, সেই পার্টটার কোন পার্টের কি কি কাজ, হ্যাঁ সেই পার্টের কাজগুলো মূলত হচ্ছে এখানে লিখে দেবেন। তো এইটা হচ্ছে আমাদের 23 নম্বর প্রশ্নের যে অথবা প্রশ্ন ছিল সেইখান থেকে মূলত হুবহু কমন পড়ছে। যে অধ্যায় ক যেটা, এই ক থেকে আমার প্রশ্ন কমন পড়ছে কত, 30 মার্ক আসছে। এরপরে যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে মৌলিক গেট কি, হ্যাঁ মৌলিক গেট কি, ন্যান এবং নর গেট কি, কেন সার্বজনীন গেট করা, খুবই সহজ আমরা জানি, কে ভাঙলে অন্য কোনো গেট পাওয়া যায় না, ঠিক আছে। আর সার্বজনীন গেট কেন বলা হয়, কারণ এই গেট দিয়ে আসলে যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায়, যার জন্য এই 2টা গেটকে সার্বজনীন গেট বলা হয়, এটা আমরা জানি। তো এই প্রশ্ন আমাদের হচ্ছে অধ্যায় যে ঘ, সেই অধ্যায় ঘরের অথবা নম্বর প্রশ্ন 12 এবং 13, 2টা প্রশ্ন মিলে মূলত এটা আসছে। এরপরে হচ্ছে আসছে 2 এর পরিপূরক পদ্ধতি কি, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে
এত এত থেকে বিয়োগ করুন। সেই যে আমরা খুবই মানে এই প্রশ্ন তো আর হুবহু কমন পড়বে না, এইটার হচ্ছে মান ভিন্ন হবে লিখে দিচ্ছি আমরা। প্রশ্ন 13 নং 14 নং প্রশ্ন দিয়ে আসছে। অর্থাৎ 2 এর পরিপূরকের সংজ্ঞা কি, অর্থাৎ বিয়োগের মাধ্যমে যে আমরা যোগের মাধ্যমে যে বিয়োগ করি সেটাকে আমরা 2 এর পরিপূরক বলি, এবং এই 2 এর পরিপূরক পদ্ধতিতে এটা বিয়োগ করা খুব সুন্দরভাবে আমরা ক্লাসে পড়াই, এবং এটা হচ্ছে সুন্দর করে বইতে দেওয়া আছে, নিয়ম একেবারে লেখাও আছে, সেটা এখানে পড়লে আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা মূলত আসছে অধ্যায় খ থেকে, নাম্বার সিস্টেম থেকে। ওকে, তো আমরা একটু এখানে হিসাবটা শেষের দিকে দেখবো যে কোনটা থেকে কত আসে। ঠিক আছে, তো এরপরে আমরা যদি দেখি যে 2টি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য একটা ফ্লোচার্ট অঙ্কন করুন এবং অ্যালগরিদম লিখুন, এইটা আবার আসছে অধ্যায় চ থেকে। হ্যাঁ, অধ্যায় চ থেকে, এইখানেও মার্ক কিন্তু 10। তাহলে আমরা এখানে 3টা অধ্যায় থেকে আবার 3 মার্ক পেলাম। আমরা এরপরে শেষের দিকে ইয়া করে দেখব। এরপর প্রশ্ন ছিল যে এই যে অধ্যায়, এই যে গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করে, এ হুবহু একেবারে আমাদের বই থেকে আসছে। কোড কি, বিসিডি এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য লিখুন, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। দেখেন, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমাদের দেওয়া নাই, কিন্তু আমরা জানি যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি হয় কোনো একটা জিনিস, যেমন 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলে তার অঙ্কগুলো কি হবে, 0, 1 এবং 2, এইটা হবে তার অঙ্ক, এবং তার বেজ হবে কত, যেমন একটা সংখ্যা যদি 1, 2 এরকম হয়, তার বেজ হবে 3। ঠিক আছে, এই মূলত 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হবে। তো এটা আপনি এই সম্পর্কে একটু লিখে দিলেন, এবং এখানে কিন্তু দেখেন 1 + 1 + মার্ক কিন্তু আমরা আলাদা ভাগ করা আছে। এই যে দেখেন 1 + 1 4 + 5, অর্থাৎ আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাগ করা আছে। ঠিক আছে, বাইনারি এবং কোডের মধ্যে, বিসিডি এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য আমরা জানি যে বাইনারি কোড কি, 0 এবং 1কে আমরা হচ্ছে বাইনারি কোড বলি। 0 এবং 1 এটা হচ্ছে বাইনারি, আর বিসিডি যেটা আছে সেটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ এই যে কোনো একটা ডেসিমেল সংখ্যার 4 ডিজিটের বাইনারি সংখ্যাকে মূলত আমরা বলি হচ্ছে বিসিডি। যেমন 2 এর বাইনারি হবে হচ্ছে 1 0, আর বিসিডি হবে 0 0 1 0। ওকে, পার্থক্যটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিসিডি হবে 4 ডিজিটের আর বাইনারি হবে 2 ডিজিটের, এগুলো একটা ডেসিমেল সংখ্যা। আচ্ছা, এরপরে আমাদের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা কিন্তু অধ্যায় হচ্ছে আমাদের চ প্লাস হচ্ছে অধ্যায় খ, মানে নাম্বার সিস্টেম, যেটা দুইটার মানে মিক্সড হয়ে মূলত আসছে মার্ক। এখানে মার্ক কিন্তু দুইটা আলাদা আলাদা হবে, অর্থাৎ আমরা যদি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলি সেটাই আসছে কিন্তু 5, আর এই দিকে আসছে 5, অর্থাৎ চ অধ্যায় 5 আসছে, আর এইটা হচ্ছে আমাদের 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেটা, এইটা আমাদের আসছে হচ্ছে অধ্যায় 2 থেকে, খ থেকে। ঠিক আছে, এরপরে আবার অধ্যায় খ থেকে আরেকটা প্রশ্ন আসছে। দেখেন যে এইটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা একটা ডেসিমাল সংখ্যা আছে, দুইটাকে আমার হচ্ছে যোগ করুন, ফলাফল বাইনারিতে প্রকাশ করুন। ঠিক আছে, তাহলে সবচেয়ে সহজ হয় কি জানেন, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমার যেহেতু ফলাফল বাইনারিতে প্রকাশ করতে বলছে, আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাই, এটা বাইনারিতে নিয়ে যাই। মানে এইটা বাইনারিতে নিলে আমাদের কীরকম হবে, 1 0 0 1, আর হচ্ছে ডি যেটা 1 1 0 1, এরকমভাবে হচ্ছে দশমিক, এই এর মান কত হবে 1 0 1 0। ঠিক আছে, তারপর বির মান কত হবে 1 0 1 1, সিক্সের মান কত হবে 0 1 1 6, এই 0। এইটা হবে মূলত এইটার বাইনারি। এইটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাওয়ার পরে মূলত তারপর আমরা যোগ করে দিলে মূলত আনসারটা হয়ে যাবে। এরপরে বলছে যে এইটা কোন সংখ্যা পদ্ধতির হতে পারে বলে আপনারা মনে করেন। দেখেন এই ট্রিকই, আমরা এগুলো ক্লাসে খুব সুন্দরভাবে বলি যে এটা কোন সংখ্যা পদ্ধতি দেবে। দেখেন এখানে যেহেতু কোনো বেস দেওয়া নাই, তার মানে এটা বাইনারি হইতে পারে, হেক্সাডেসিমালও হইতে পারে, অক্টালও হইতে পারে, এবং হচ্ছে ডেসিমালও হতে পারে, অর্থাৎ 4 ধরনের সংখ্যা পদ্ধতি মূলত এটা হতে পারে। ঠিক আছে, এখানে যেহেতু বেস দেওয়া নাই, যদি বেস দেওয়া থাকতো তাহলে আমরা নির্দিষ্ট একটা সংখ্যা পদ্ধতি বলে দিতে পারতাম। তো এই যে প্রশ্নটা বলেন যে 5 + 5 মার্ক, মানে এইটুকুর জন্য আপনি হচ্ছে 5, আর এইটুকুর জন্য হচ্ছে 5 মার্ক। এইখানে আসলে দেখেন এই ধরনের অঙ্কে 10 মার্ক পাওয়া খুবই সহজ, মানে যেহেতু অঙ্ক 10 মার্ক পাওয়া খুবই সহজ। এরপরে যেটা আমাদের আসছিল যে আইসিটি উইজার্ড, এটা মূলত বইয়ে আছে, এবং এই ধরনের সমস্যা মানে ভিন্ন ধরনের সমস্যা, মান ভিন্ন কিন্তু নিয়ম একরকম, মান ভিন্ন থেকে আসছে। এটা আমরা খুব ক্লাসে সুন্দরভাবে পড়াই, সুতরাং এটা নিয়ে টেনশন কিছু নাই, এটা আপনি হচ্ছে বুঝলে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আসছে আমাদের অপারেটিং সিস্টেম, অপারেটিভ পদ্ধতি যে অধ্যায়, অর্থাৎ অধ্যায় থেকে আসছে। ডস কি, অপারেটিং সিস্টেমের কাজ ও প্রকারভেদ বর্ণনা করুন। অপারেটিং সিস্টেমের কিন্তু এখানে আসলে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম মূলত আছে, মানে তার কাজের উপর ভিত্তিতে অপারেটিং সিস্টেম এক ধরনের। ঠিক আছে,
তার হচ্ছে গাঠনিক স্ট্রাকচারের ভিত্তিতে অপারেটিং সিস্টেম এক ধরনের, মালিকানার ভিত্তিতে অপারেটিং সিস্টেম এক ধরনের, ঠিক আছে, এটা আমরা জানি। যেমন ধরেন ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আছে, আবার হচ্ছে পেইড অপারেটিং সিস্টেম আছে, এরপরে হচ্ছে অপারেটিং সিস্টেমের যেমন হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম আছে, মানে ইউজার ইন্টারফেসের উপর ভিত্তি করে দুই প্রকার, চিত্রভিত্তিক হচ্ছে অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে কি বর্ণভিত্তিক, যেটা হচ্ছে আমরা লিনাক্স বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক যেন উইন্ডোজ আমরা ব্যবহার করি এরকম। তারপরে আরও কিছু কাজের উপর ভিত্তি করে বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, যেমন নোটার অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এই ধরনের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। এগুলো বইয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করছি, সেখান থেকে আসলে লিখলেই আসলে হবে। তাহলে এইটা অপারেটিং সিস্টেমের অধ্যায় থেকে, অর্থাৎ অধ্যায় ও থেকে মূলত দেখেন না 10 নম্বর প্রশ্ন যে এ বি সি, এটা একটা সমীকরণ দেওয়া আছে, বুলিয়ান সমীকরণ। এই সমীকরণের সরলীকৃত মান নেন এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করুন, মার্ক হচ্ছে 5। আচ্ছা, এইখানে দেখেন যে এইখানে যে বুলিয়ান অ্যালজেব্রার যে সিম্পলিফিকেশন আছে, সেই সিম্পলিফিকেশনটা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা সিম্পলিফাইড করতে পারবো। সিম্পলিফাইড করার পরে যেটা পারবো সেটা ন্যান গেট এবং নর গেট দ্বারা বাস্তবায়ন আমরা করতে পারবো, ঠিক আছে। তো এটা সিম্পলিফাইড করার এটা প্রশ্ন মূলত এটা দুইটা অপশন থেকে আসছে। তো এই সিম্পলিফিকেশন আলাদা প্রশ্ন আছে বইয়ে, এবং এইটা হচ্ছে সেটা দিয়ে বাস্তবায়ন করতে বলছে। বাস্তবায়ন মূলত ওইটাও হুবহুব দেওয়া নাই, আপনি যে কোনো বাস্তবায়নই করতে পারেন যদি ন্যান গেট এবং নর গেটের কার্যপ্রণালীটা মূলত বুঝেন। যেটা আমাদের হচ্ছে আইসিটি উইজার্ড বইয়ের ঘ অর্থাৎ হচ্ছে লজিক সার্কিট অধ্যায় থেকে আসছে, প্রশ্ন নং হচ্ছে 26। হ্যাঁ, ঠিক আছে, এবং লজিক সার্কিটের একটু পরিবর্তন হবে মূলত এখানে প্রশ্নটায়। তো সব তো আর হুবহুব প্রশ্ন কমন পড়বে না, কিছুটা হচ্ছে পার্থক্য মূলত থাকে। এখন আমরা যদি একটু দেখি যে এইখানে দেখেন, আমরা একটু হিসাব করে দেখি যে আমাদের অধ্যায় 1 থেকে মূলত যে প্রশ্ন আসছিল সেটা হচ্ছে 30 মার্কের টোটাল অধ্যায় 1 থেকে, অর্থাৎ ক থেকে আসছিল মূলত 30 মার্কের প্রশ্ন এখানে আসছিল। সংখ্যা পদ্ধতি যেটা খ থেকে আসছিল মূলত হচ্ছে আমাদের 20 না 25 মার্ক ছিল, খ থেকে আসছিল। আর উপাত্ত উপস্থাপন থেকে আসলে যেটা এই থেকে মার্ক আসছে হচ্ছে আমার 0, কোনো মার্কই এখানে মূলত আসে নাই। লজিক সার্কিট এবং লজিক সার্কিট থেকে মার্ক আসছিল টোটাল 20 মার্ক, অর্থাৎ দুইটা প্রশ্ন আসছিল। অপারেটিভ পদ্ধতি, এই অপারেটিং সিস্টেম মূলত মার্ক আসছিল 10, এবং হচ্ছে অ্যালগরিদম ফ্লো চার্ট থেকে মার্ক আসছিল হচ্ছে 15, আর ইন্টারনেট যেটা এইটা থেকে মার্ক কোনো আসে নাই, ঠিক আছে। এখন এইটা হচ্ছে মূলত আমাদের রিটেনের বিষয়। অ্যান্ড ভাইবার কথা যদি বলি, ভাইভাতে যদি আমরা এটার জন্য 3 স্টার বলি, এইটার জন্য এইটা আসলে ভাইবার জন্য 3 স্টার। এরপরে যদি আমরা বলি যে লজিক সার্কিট এই নাম্বার সিস্টেম যেটা আছে এটাও ভাইবার জন্য হচ্ছে 3 স্টার, ভাইবার জন্য 3 স্টার। এরপরে যদি আমরা বলি যে এই যে আমাদের হচ্ছে লজিক সার্কিট, এইটা ভাইবার জন্য হচ্ছে 2 স্টার। কম্পিউটার বেসিক এটারও আমরা 2 স্টার দিতে পারি, এটা 2 স্টার, আর বাকিগুলো হচ্ছে 1 স্টার দিতে পারি ভাইবার জন্য।